to tackle the problem. তিনি এটাও বলেছেন যে I wish to warn the country about a concern that in emerging a crisis as a part of premeditated conspiracy, the country's demography is changed. এটা বারবার উনি বলেছেন এবং আমাদের যে ন্যাশনাল যে ক্রাইসিস এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ যেটা আমাদের বিধায়ক উনি যে সাপোর্টিং ডকুমেন্টস এনে এখানে প্রডিউস করেছেন এগুলা খুবই ইম্পর্টেন্ট সাবজেক্ট বলে আমি মনে করি এবং এরপরে যে স্পেশাল টাস্ক ফোর্স অথবা আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্য এবং যে যে স্টেপগুলি গভর্নমেন্ট থেকে আমাদের নেওয়া হয়েছে তারপরেও কিভাবে এত ইলিগ্যাল মাইগ্রেন্টস প্রবেশ করছে এবং তারা কি বিএসএফ এর বর্ডার টপকে অথবা নিচে উপরে যেখান দিয়েই আসুক কিভাবে ওরা আসতে পেরেছে যেহেতু এখানে স্পেশাল টাস্ক ফোর্স আমাদের হোম ডিপার্টমেন্ট অফ ন্যাশনাল লেভেলের হোম ডিপার্টমেন্ট আছেন ত্রিপুরা রাজ্যের হোম ডিপার্টমেন্ট আছেন কিন্তু যেভাবে অনুপ্রবেশ এখনো যে চলছে সেটাই প্রমাণ যে আমাদের পত্র পত্রিকায় ডেইলি আমরা দেখতে পাচ্ছি এটাই আমার জানার ইচ্ছা যে এত অনুপ্রবেশ এখনো যে কন্টিনিউয়াস চলছে এবং বিভিন্ন পত্র পত্রিকায় এবং সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই যে অনুপ্রবেশ প্রত্যেক দিন হচ্ছে আমি জানি ডিবি ক্রনিকলস একটা সোশ্যাল মিডিয়া চ্যানেল ওখানে ওপেনলি দেখাচ্ছে কারা ইলিগেলভাবে ত্রিপুরা রাজ্যে ঢুকছে এবং অন্যান্য রাজ্যে এখান থেকে চলে যাচ্ছে তারপরেও এখানে আমরা কন্টিনিউয়াস যে প্রসেস এটাই দেখছি তাহলে এত স্টেপ নেওয়ার পরেও এত অ্যাডমিনিস্ট্রেটিভ শক্ত হওয়ার পরেও কিভাবে ওরা অনুপ্রবেশ হচ্ছে সেটা আমি মাননীয় চেয়ারম্যানের মাধ্যমে আমাদের হোম মিনিস্টার সাহেবের কাছ থেকে শুনতে চাই থ্যাংক ইউ মাননীয় মুখ্যমন্ত্রী কিছু বলবেন আমি একটু অ্যাড করতে চাই সেটা হচ্ছে মাননীয় চেয়ারম্যান যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 যেখানে বলা হয়েছে দিস amendment act shall not apply to the 6 scheduled areas. আমরা যেমন রাজ্যে 1971 যে ভোটার লিস্ট এখন আমরা সেটা প্রিজার্ভ করছি রাজ্য সরকারের কাছেও আছে টিটিআইডিসি অথরিটির কাছেও আছে কেন রাখা হয়েছে এই পার্টিকুলার ইলেকটোরাল রোল অফ 1971 এটা রাখা হয়েছে এই কারণে যে যখন ল্যান্ড অ্যালটমেন্ট দেওয়া হবে সেইখানে তার বাবার নাম বা দাদুর নাম আছে কিনা যদি থাকে তখনই কিন্তু ল্যান্ড অ্যালটমেন্ট দেওয়া হয়ে থাকে এটাই স্টেট গভর্নমেন্ট এখনো চলছে বলে আমি মনে করি টিটিএডিসিও তো তাই চলছে এখন প্রশ্ন হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 shall not apply to the 6 scheduled areas যদিও বলা হয়েছে একটা মিটিংয়ে আমিও ছিলাম খুমুলুঙ্গে সেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডাইরেক্টর সেন্সার অপারেশনের ডাইরেক্টর ছিলেন যিনি অথরাইজড signatory for granting the citizenship after
বিফোর 31 ডিসেম্বর 2014 যারা আসবেন, যেটা আমি আর ডিটেলস বলবো না। সো এই ক্ষেত্রে যদি আমাদের স্টেটে বা আমাদের স্টেটের মাধ্যমে এই আইনের অধীনে যাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে সেই লিস্টটা স্টেট গভর্নমেন্টের কাছে এবং এডিসির কাছে দেওয়া হবে কিনা, না হলে এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 shall not apply to the 6 scheduled areas, এটা কিন্তু মানে কি বলবো এটাকে, এইটা কিন্তু মানে প্রযোজ্য হবে না বলে মানে শুধুমাত্র লেখা থাকবে, কিন্তু ওই লিস্ট যদি না থাকে তাহলে কিন্তু সেই শ্যাল নট অ্যাপ্লাই কথাটা কিন্তু অর্থ থাকবে না। এটাই আমার বলার। অনারেবল চেয়ারম্যান, সময়টা পেলাম, খুব ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমার যা মনে হয় যে আমাদের ইলিগাল মাইগ্রেন্টস এই ব্যাপারে কথা হচ্ছে, আমার মনে হয় এখানে আমাদের সবাই সিনিয়ররা আছেন, ইলিগাল মাইগ্রেন্টসটা এটা আজকের বিষয় না, এটা ফ্রম দ্য বিগিনিং লাইক দিস আফটার দ্য 71। তো 71-এর পরের ইস্যুটা এটা গত 2 বছর 3 বছর ইস্যু না। এই রাজ্যতে ডাটা বেস সবগুলা পপুলেশন রেশিও আছে, এটা আপনারা সবাই জানেন ইতিহাস। কিন্তু ইলিগেল মাইগ্রেন্টস বা বেআইনি অনুপ্রবেশ, ত্রিপুরা রাজ্য হচ্ছে ছোট রাজ্য, এখানে অনুপ্রবেশের কারণে এখন যারা ত্রিপুরাবাসী এবং ইন্ডিয়ান তাদের কিন্তু অনেক বেকারের সমস্যা বাড়ছে, সবগুলা ত্রিপুরা রাজ্যতে প্রবলেম হয়েছে। তো এখানে একটা বিরাট আমাদের গ্যাপ আছে, যে অনেক মানুষের মনের মধ্যে অনেক কনফিউশন আসে, যে অনেক সময় এটাকে নিয়ে অনেক কিছু হয়। ইলিগাল মাইগ্রেন্টসের কথা উঠলে অনেক সময় কমিউনাল ফিলিং হয়, কেউ না কেউ কারোর প্রতি অনেক আঘাত আছে। কিন্তু অ্যাকচুয়ালি ইলিগাল মাইগ্রেন্ট শুধু এটা পাহাড়ি বাঙালি ইস্যু না, ইলিগাল মাইগ্রেন্টস পাহাড়িদেরও হতে পারে, মুসলিমদেরও হতে পারে, হিন্দুদেরও হতে পারে। কিন্তু অনেক সময় এটা নিয়ে কনফিউশন মানুষের কাছে আছে। আমি বলতে চাই কিছুদিন আগে যে সময় যে 19 তারিখ মে যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে যে নোটিফিকেশন আসার পরে ত্রিপুরা রাজ্যে অনেক কিছু মুভমেন্ট হয়েছে, অনেক কিছু ডেপুটেশন হয়েছে। দেওয়ার সময় আমরা কিন্তু ডিএম এর কাছে আমরা অনেক ডেপুটেশন হয়েছে, কিন্তু কোনো স্পেশাল টাস্ক ফোর্সের কথাও নেই, সেখানে ডিটেনশন ক্যাম্পও কথা নেই। আমরা অনেক ডিএমকে জিজ্ঞাসাও করেছি, কিন্তু কোনো জায়গায় এরকম খুঁজে পেলাম না। আমরা আমাদের রঞ্জিতা আপনাকে বলেছেন যে আজকে আমরা জানতে পারলাম অ্যাকচুয়ালি কি হয়েছে। আমি কি বলতে চেয়েছেন অ্যাকচুয়ালি কিছুদিন আগে যে ত্রিপুরা রাজ্যতে একটা সোশ্যাল মিডিয়াতে বিরাট একটা ভাইরাল হয়েছে, যে এই ইলিগাল মাইগ্রেন্টসকে নিয়ে একটা কিছু মানে অনেক কিছু কমিউনাল মতো একটা হয়ে গেছে, যে যেমন ত্রিপুরা মালিক, আগরতলার মালিককে, তেলামুরার মালিককে, বিশালগড়ের মালিককে, এটা কিন্তু বেসড অন ইলিগাল ইমাইগ্রেন্টস, এটাকে নিয়ে কিন্তু হয়েছে। মানুষের মধ্যে কনফিউশন আছে। এটা যখন আমাদের মহারাজা প্রদীপ কিশোর মানিক্য বাহাদুর কোনো একটা অনুষ্ঠানে দিল্লিতে ত্রিপুরা আগরতলার মালিককে আমি যখন বলেছেন, তখন থেকে আমাদের যারা বন্ধুরা আছে, এখন বড় নেতা আছে ওখানে আজকে নেই, ওরাও কমেন্ট করেছে ইদা অসাংবিধানিক, ইদা এখন গণতন্ত্র ঠিকই আছে। যে সময় আগরতলা শহরে লাঠি লাঠা নিয়ে যখন আগরতলার মালিককে যখন এই স্লোগান হয়েছে, তখন কিন্তু কোনো একজন কথাও, কিন্তু কোনো একজন নেতাও কিন্তু কোনো স্টেটমেন্ট দেয়নি।
যে এরকম একটা মাননীয় issue সদস্য হচ্ছে, please, sir. প্রাসঙ্গিক বলুন এবং খুব এটা- শর্ট করুন, এটা মানুষের সময় কিন্তু কাছে নেই, রাত হয়ে গেছে। confusion, একটা মানুষের কাছে একটা কনফিউশন, এই কনফিউশন কিন্তু আজকের কথা নয়, কিন্তু ফ্রম দা যে সময় 1971-এর পরে যে বামফ্রন্টরা সরকারে ছিলেন তখন থেকে এই ইলিগেল ইমাইগ্রেন্সে কিন্তু কোনো কিছু তারা করেনি। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানাতে চাই। উনি আজকে এই ইলিগেল ইমাইগ্রেন্টসকে প্রতিরোধ করার জন্য উনি যথেষ্ট চেষ্টা করেছেন, তার জন্য উনি তথ্য দিতে পেরেছেন। আমি অসংখ্য ধন্যবাদ জানাতে মাননীয় মুখ্যমন্ত্রীকে। কিন্তু ত্রিপুরা যে ইতিহাস, এটাও আমাদের চিন্তা রাখতে হবে, এটাও আমরা জানতে হবে যে আজকে থেকে 1949 সনে 15 অক্টোবরে যদি আমাদের মহারানী কাঞ্চন প্রভা দিবে উনি যদি এক মার্জার এগ্রিমেন্ট না করতো ভারতের সঙ্গে, তাহলে আজকে ত্রিপুরা যে পাকিস্তান যেতে হবে। এটা কিন্তু আমাদের থাকতে হবে ইতিহাস, আমাদের মনে রাখতে হবে ইতিহাসটা। কিন্তু আজকে আমি দেখেছিলাম আমাদের বড় নেতা একজন আছে, উনি যেভাবে কথা বলেছেন এটা ঠিক আছে, বা এখন ত্রিপুরা রাজ্য গণতন্ত্রের মধ্যে আছে, মাত্র আমরা করেছি, তারপরে গণতন্ত্রের মধ্যে এসেছি। আমাদের একজন অপোজিশন লিডার উনিও বলেছেন এটা নাকি বলে অসাংবিধানিক। কেন অসাংবিধানিক হবে? ওনার যত পূর্বপুরুষ উনি যদি সাইন করেছেন, ওনারই মালিক যদি বলেন, এই অর্থ এটা না যে আমি ইলেকট্রিক বিল দেবো, সেগুলো আসার কথা না। তো আমি কেন বলছি অ্যাকচুয়ালি এটা মানুষের মধ্যে যে একটা বিভ্রান্ত, একটা আমাদের মাঝে কনফিউশন যে ইলিগেল ইমাইগ্রেন্সটা কি, এটাকে অ্যাকচুয়ালি আমি বলতে চাই। এবং আগামী দিনে এই ইলিগেল ইমাইগ্রেন্সটা আমাদেরকে সবাই মিলে আটকাতে হবে অ্যাকচুয়ালি। এটা আমাদের ইস্যু না, শুধু ত্রিপুরামথার ইস্যু না, শুধু কারো ইস্যু না, এটা আমাদের ত্রিপুরা রাজ্যের বাসীর জন্য, মঙ্গলের জন্য আমরা সবাইকে এটা ঠিক আছে, রাখতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে। মাননীয় মুখ্যমন্ত্রী কিছু বলবেন? আরে আর কত বলবেন বলুন, অনেকেই তো বলেছেন এই ব্যাপারে। আর কি কিছু বাকি আছে নাকি? একই কথা বলবেন তো সবাই। মাননীয় চেয়ারম্যান সাহেব, অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দেববর্মা উনি আজকে যে বিষয়বস্তু এনেছেন, ইলিগাল ইমাইগ্রেন্ট ইস্যু, সেটা আমি মনে করি সেটা শুধু ত্রিপুরার ইস্যু না, সেটা ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক, আমাদের সকলের একটা ইন ফিউচারের একটা প্রশ্নবোধক। এবং দেশের আমাদের সকলের প্রিয় প্রধানমন্ত্রী উনিও বিগত মাসে বিভিন্ন রাজ্যে উনি যখন বিভিন্ন সরকারি অনুষ্ঠান বা পলিটিক্যালি প্রোগ্রাম বিভিন্ন জায়গাতে ওনার মাধ্যমে ইলিগাল ইমাইগ্রেন্ট ইস্যু সেটা নিয়ে খুব সিরিয়াস দেশের প্রধানমন্ত্রী। এবং বর্তমান সময়ে আমাদের রাজ্যের সরকার এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই বিষয়টা অত্যন্ত আমাদের রাজ্যের সরকার খুব গুরুত্ব দিয়ে কাজ করছে এবং খুব সিরিয়াস নিয়ে আজকে এই যে আমাদের ইলিগাল ইমাইগ্রেন্ট ইস্যু, সেটা আমাদের ত্রিপুরা দুইটি আঞ্চলিক রাজনীতি দল আমরাও গত এক মাসের আগে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ওনারা যখন মিটিং ডেকেছে আমাদেরকে, সে জায়গাতেও আমাদের অপিনিয়ন রাখা হয়েছে। ইলিগাল ইমাইগ্রেন্ট ইস্যু সেটা আমাদের রাজ্যের জন্য একটা ভয়ঙ্কর পরিস্থিতি আগামী দিনের জন্য। শুধু বিভিন্ন আমাদের সদস্যরা আজকে এই আলোচনাতে অংশগ্রহণ করেছেন, বিভিন্ন অপিনিয়ন রেখেছেন। এই ইলিগাল ইমাইগ্রেন্ট ইস্যু সেটা আগামী দিনের জন্য আমাদের যারা রাজনৈতিক দল যারা আছেন, আমাদের মধ্যেও সেটা একটা পলিটিক্যাল ইস্যু হয়ে দাঁড়াতে পারে। এবং বর্তমান পরিস্থিতিতে সেটা আমরা দেখছি যে আগামী দিনে আমাদের যারা এভরি পলিটিক্যাল পার্টি যারা নেতৃত্বরা আছেন, আগামী দিনের জন্য সেটা রাজনৈতিক
বিভিন্নভাবে মানুষের কাজ করার ক্ষেত্রে সেটা একটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে এবং সেটাকে অত্যন্ত আমাদের অপিনিয়ন বা আমাদের দলের অপিনিয়ন হচ্ছে যেহেতু আমাদের রাজ্য সরকার সেই বিষয়বস্তুগুলি যেহেতু ইনিশিয়েটিভ নিচ্ছে সেটাকে আরো কিভাবে মজবুত যাতে কপারেশনের মাধ্যমে যে আমাদের প্রপোজাল আমরা শুনেছি যে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমাদের টাস্ক ফোর্স গঠন করা হয়েছে সেই ক্ষেত্রে কিভাবে আমাদের মজবুত বা স্মুথলি ভাবে সেটাকে মনিটরিং করা যায় এবং আরেকটা বিষয় যেহেতু আমাদের ভারত সরকার পার্লামেন্টারির মাধ্যমে সেটা ভারত সরকারের একটা আইন সেটা পাস করা হয়েছে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেহেতু আমাদের নর্থ ইস্টের মধ্যে বিভিন্ন রাজ্যের মধ্যে বিভিন্ন ধরনের আইন লাগু করা হয়েছে সেই ক্ষেত্রে আমাদের ত্রিপুরার জন্যও সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেটা অ্যাকসেপ্ট আমাদের 6 শিডিউল এরিয়ার মধ্যে সেটা লাগু হবে না সেটা একটা রুলস এবং আইনের মধ্যে রাখা হয়েছে তো বর্তমান সময়ে আমরা সেটা আমাদের একটা ধারণা যে আমাদের 6 শিডিউল এরিয়ার মধ্যে যাতে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেটা যাতে এফেক্ট না হয় তার ক্ষেত্রে কিভাবে আমাদের রাজ্য সরকার সেটাকে কিভাবে সাধারণ মানুষের প্রতি সেটাকে কিভাবে আগামী দিনে সেটা মানুষের কাছে তুলে ধরা যায় তার ক্ষেত্রে অবশ্যই দেখা দরকার কারণ ইলিগাল ইমিগ্রেন্ট সেটা শুধু আমরা জানি ইলিগাল ইমিগ্রেন্ট সেটা কোনো জাতিও না সেটা কোনো ধর্মও না সেটা কোনো সেপারেটলি ভাবে সেটাকে আমরা কোনোদিনে বলি না কিন্তু বর্তমান সময়ে সেটা এমনভাবে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে যে একটা কমিউনিয়াল একটা সেন্টিমেন্ট কমিউনিয়াল ইস্যু বা একটা নির্দিষ্ট পার্টিকুলার কমিউনিটিকে ইন্ডিকেট করছে বা একটা নির্দিষ্ট পার্টিকুলার একটা রিলিজিয়ান্সকে ইন্ডিকেট করছে সেভাবে বিভিন্নভাবে একটা ডিফিনেশন যাচ্ছে তো সেটাই এই রাজ্যে আমাদের ইলিগাল ইমাইগ্রেন্টের হাত থেকে রক্ষা করার ক্ষেত্রে আগামী আমাদের যারা নিউ জেনারেশন আছে তাদেরকে আমরা কিভাবে সেফ গার্ড করা যায় আমাদের প্রত্যেকটা যারা আমাদের রাজ্যে যারা সিটিজেন আছেন আমাদের সেটা কর্তব্য এবং আমাদের যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ যারা আছেন আমাদের সেটা কর্তব্য এবং যারা বিভিন্নভাবে আমাদের যারা অফিসিয়াল থেকে শুরু করে পলিটিক্যাল থেকে শুরু করে বা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সবাই আমাদের কর্তব্য যে আমাদের এই ত্রিপুরা কিভাবে আমরা ইলিগাল ইমাইগ্রেন্টের হাত থেকে কিভাবে আমরা সেফটি করা যায় আগামী যে নিউ জেনারেশন তার ক্ষেত্রে আমরা অবশ্যই এভরি সেকশন থেকে আমরা সবাই কোঅপারেশন করে যদি এই ইলিগাল ইমিগ্রেন্টের এগেইনস্টে যদি আমরা সিরিয়াসলি ভাবে যদি আমরা ইনিশিয়েটিভ নেই তাহলে অবশ্যই আমাদের ইন ফিউচার ত্রিপুরা সিটিজেনদের জন্য এটা সেফগার্ড থাকবে পলিটিক্যালের ক্ষেত্রে হোক ধর্মের ক্ষেত্রে হোক কমিউনিটির ক্ষেত্রে হোক বা রিলিজিয়নের ক্ষেত্রে হোক তাই সেটাকে আমরা আগামী দিনে যাতে এনশিওর করা যায় সিটিজেন্স অফ আমাদের স্টেটের বা আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকদের আমাদের এনশিওর থাকতে হবে এনশিওর করতে হবে এবং আমাদের স্টেটের যারা সিটিজেন আছেন আমরা সবাই এনশিওর থাকতে হবে কারণ ইলিগাল ইমিগ্রেন্ট ইস্যু সেটা অত্যন্ত এটা ভয়ঙ্কর আপনার জমিনও কেড়ে নিতে পারে আপনার পলিটিক্যাল রাইটও কেড়ে নিতে পারে আপনার সরকারি সুযোগ সুবিধা থেকে সমস্ত জিনিস থেকে আপনার হাত থেকে কেড়ে নিতে পারে তার ক্ষেত্রে আমাদের নিউ জেনারেশন যারা আছে তারা আগামী দিনে তাদের কি সেফগার্ড থাকবে সেটা আমাদের সবারই এটা রেসপন্সিবিলিটি আছে সেটা শুধু পার্টিকুলার একটা কমিউনিটি না হোল আমাদের যারা সিটিজেন আমরা সবাই আমাদের রেসপন্সিবিলিটি বলে আমরা মনে করি তার জন্য আজকে এই পবিত্র হাউসের মধ্যে আমাদের অপিনিয়ন সেটাই আমাদের রাজ্য সরকারের কাছে আগামী দিনে আমাদের এই ইলিগাল ইমিগ্রেন্ট সেটাকে কিভাবে বন্ধ করা যায় এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি স্পষ্টভাবে বলেছে যে বাংলাদেশ থেকে যারা আছে বা বাংলাদেশে যারা আছেন এখন তারাও একটা পরিস্থিতিতে এমন জায়গাতে তারাও একটা রিয়েলাইজ করার একটা সময় এসেছে যে ত্রিপুরার মধ্যে একটা সেফগার্ড নেই সেই রকম পরিস্থিতি যদি বিগত সময়ে করতো আজকে এই প্রশ্নগুলি এই ডিসকাশনগুলি এই পবিত্র হাউসে আজকে এই ইস্যুগুলি আজকে ডিসকাশন হতো না তাই আমাদের সেটা দুর্ভাগ্য যারা রাজনীতি করেন শুধু ভোট ব্যাংক ভোট পাওয়ার জন্য এবং শুধু বিধায়ক যে কোনো নির্বাচনে শুধু নির্বাচিত হওয়ার জন্য সেই মানসিকতা নিয়ে বিগত সময়ে কাজ করেছে সেটা
আমাদের আজকে সেটা তার প্রতিফলন আমরা আজকে ভুগতে হয়েছি। তাই আমাদের সেটাই আমাদের আবেদন আজকে আপনার চেয়ারম্যান সাহেবের মাধ্যমে আমাদের রাজ্য সরকারের কাছে সেটাই আবেদন থাকবো যে ইলিগাল ইমিগ্রেন্ট সেটা আমাদের অত্যন্ত সকলেই কর্তব্য সেটাকে বন্ধ করা। থ্যাংক ইউ। মাননীয় চেয়ারম্যান সাহেব, আজকে আমাদের মাননীয় বিধায়ক রঞ্জিত দেববর্মা মহোদয়ের যে কলিং অ্যাটেনশনের উত্তরে বিস্তারিত আলোচনা হয়েছে। আমাদের রাজ্য সরকারের কি স্ট্যান্ড ক্লিয়ারলি কিন্তু বলেছি, তারপরও অনেক কিছু প্রশ্ন আসছে। আমি সর্বপ্রথম ধন্যবাদ দেব আমাদের মাননীয় মন্ত্রী, আমাদের বন দপ্তরের এবং অন্যান্য দপ্তরের শ্রী অনিমেষ দেববর্মা মহোদয়কে। উনি কিন্তু স্পষ্টতার সাথে এবং কোনো রকম কোনো জায়গার মধ্যে আমরা বলতে পারবো না যে কোনো কনফিউশন আছে। এই যে বিষয়টা যে বলছে এই যে সিএ নিয়ে, আমি ওনাকে ধন্যবাদ দেব এই কারণে উনি খুব পরিষ্কারভাবে বলেছেন। আমরা 6 শিডিউলের কথা যদি বলি, সেখানে টোটাল যে এরিয়া 7,132.56 কিলোমিটার স্কোয়ার, অর্থাৎ এই ত্রিপুরার 68% হচ্ছে এডিসি এলাকা, 68% অফ দ্য স্টেট, অর্থাৎ নন এডিসি এলাকা হচ্ছে অনলি 32%। এখন বিষয়টা হচ্ছে যে সিএ নিয়ে, এবং মাননীয় মন্ত্রী শ্রী অনিমেষ দেববর্মা একটা জিনিস খুব সুন্দর বলেছেন যে একটা হচ্ছে সংখ্যালঘু নির্যাতিত যারা বাংলাদেশ, এটাকে শুধু ত্রিপুরার জন্য বলা হয়নি, সারা ভারতবর্ষের কথা চিন্তা করে বলা হয়েছে যে একটা হচ্ছে নির্যাতিত যারা আছেন সংখ্যালঘু, ওখানকার সংখ্যালঘু কোথায়, এবং সংখ্যালঘু কারা? হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান। যারা ওখানে নির্যাতিত তারা যদি ভারতবর্ষে আসে তাহলে তাদের নাগরিকত্ব দেওয়া হবে। তারা কিন্তু ইলিগাল মাইগ্রেন্ট না, কিন্তু ইলিগাল মাইগ্রেন্ট আর যারা এই ধরনের নির্যাতিত সদস্যরা যারা আসবেন তাদের কিন্তু এই জিনিসটা আমাদের বুঝতে হবে। আমরা কিন্তু কনফিউজ, এবং এখানে স্পষ্টতার সাথে আমার মনে আছে সিএ নিয়ে যখন দিল্লিতে এই বিষয় নিয়ে চারিদিকে উত্তাল, অনেকে আছে কিছুটা বুঝে কিছুটা হাফ বুঝে, আবার এইরকম বুঝার কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন আন্দোলনও সংগঠিত হয়েছে। এবং সুপ্রিম কোর্ট সিএ অ্যাক্টকে কিন্তু স্টে অর্ডার দেয়নি, সিএ কে কিন্তু বলেনি না এটা পারো না তুমি, কিন্তু অনেকগুলো কিন্তু পিটিশন সেখানে পড়েছে এই নাগরিকত্বর বিষয় নিয়ে। সেটা এখনো কিন্তু প্রিজুডিস, কিন্তু আমি বলবো প্রিজুডিস, এখানে আমরা আলোচনা করতে গেলে কিন্তু 10 বার চিন্তা করতে হবে। 2 নম্বর হচ্ছে যে আমাদের যে এই বিষয়ে এই নাগরিকত্ব সংশোধনী আইন 2019-এ যেটা হয়েছে, এবং সেটা কি 1955-এর যেটা সংশোধন করে, সেখানে কি বলা হয়েছে যে 31শে ডিসেম্বর 2014, if I am not wrong, everybody knows it, আমরাও ধরে নিয়েছিলাম যে 2014 31 ডিসেম্বর পর্যন্ত যারা নির্যাতিত সংখ্যালঘুরা আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে আসবে তাদেরকে ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়া হবে। ঠিক আছে, চলছিল। এখন আবার সেদিন আমরা দেখলাম কবে যে 31শে ডিসেম্বর 2014 থেকে বাড়িয়ে 3রা সেপ্টেম্বর 2025-এ আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে আরেকটা নোটিশ জারি করেছে কি যে সেটা এখন 31শে ডিসেম্বর 2000 থেকে বাড়িয়ে 31 ডিসেম্বর 2024 পর্যন্ত করেছে। যেটা বললেন আমাদের মাননীয় মন্ত্রী যে আমিও পারবো না, আপনারাও কেউ পারবো না যদি দিল্লির থেকেই ডিসিশন হয়, এটা একটা জিনিস। কিন্তু ইলিগাল মাইগ্রেন্ট আমাদের বুঝতে হবে, ইলিগাল মাইগ্রেন্ট যদি হয় অ্যাকসেপ্ট এই সংখ্যালঘু যারা আছে তাদের বাদ দিয়ে ওখানকার সংখ্যালঘু তারা কিন্তু তাদের বিষয়ে চিন্তা ভাবনা করতে হবে। এটা হচ্ছে মুদ্রা, আমাদের এগুলো সেপারেট করে চিন্তা করতে হবে। আর কোনো অবস্থায় এখানে আমার মাননীয় মন্ত্রী শুক্লা চন্দ্রবাতিয়া বলেছেন
যে আমারও মনে আছে সেখানে যখন প্রথম সিএ বিষয়ে আলোচনা হচ্ছিল, ক্রাই হচ্ছিল এখান থেকে, কেসও হয়েছে, সেখানে বলা হয়েছে এই 6 শিডিউলে এটা অ্যাপ্লিকেবল না, 6 শিডিউলে এটা অ্যাপ্লিকেবল হবে না। অর্থাৎ 68% যে জায়গা আছে আমাদের এই ত্রিপুরার যে এডিসি এলাকা, সেটা এখানে লাগু হবে না। যদিও আমরা সবাই জানি যে এই 6 শিডিউলেও কিন্তু, যদি আমি বলি যে বাঙালিরাও কিন্তু এখানে থাকে, এমন না যে 6 শিডিউলে বাঙালিরা নেই, বাঙালিরা এখানে আছে বলে 3টা রিজার্ভ সিটও কিন্তু এখানে আছে, ইফ আই এম নট রং। 3টা এডিসির যে আমাদের এখানে এমডিসি সেখান থেকে আসে। কাজে এইগুলো নিয়ে কনফিউজ করার মধ্যে আমার মনে হয় আমাদের ক্লারিফিকেশন খুব প্রয়োজন। আমাদের যদি ভালোভাবে চলতে হয়, আমাদের মধ্যে নিজেরাই কনফিউশনের মধ্যে থাকে, সেটাকে কিন্তু আমাদের মেনে নিতে হবে। আমি মনে হয় এই বিষয়টা আমাদের আজকে ভালো হয়েছে এখানে আলোচনাটা হওয়াতে, এবং আমি আশা করি বিষয়টাকে বাস্তবের সাথে মিলিয়ে আমাদের চলা উচিত। এটা আননেসারি একটা কনফিউশন না করে, যেটা যা তাই শুনতে হবে, যেটা যা ভাবতে হবে, যাই করি না কেন এটা সংশোধন করার ক্ষমতা এই রাজ্যেরও নেই। দিল্লির সরকার মানে সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা ডিসিশন নিয়েছে অনেক চিন্তা ভাবনা করে। তো সেই বিষয়টা এখানে আজকে বিশেষভাবে চেয়ারম্যান সাহেব আপনাকে আমি ধন্যবাদ দেব যে আপনি অ্যালাউ করেছেন, সবাইকে কিন্তু আপনি অ্যালাউ করেছেন, এবং সবাইকে এই আলোচনার জন্য এই বিধানসভার পবিত্র বিধানসভার মধ্যে ইট ওয়াজ নিডেড অ্যান্ড নিড অফ দ্য আওয়ার। আমি বলবো যাই আলোচনা হয়েছে, আই থিঙ্ক এভরিবডি উড বি স্যাটিসফাইড। থ্যাংক ইউ, নমস্কার। সবার পরবর্তী কার্যসূচি হলো একটা সত্য, যারা বাংলাদেশে নির্যাতিত হয়ে ভারতবর্ষ বা ত্রিপুরায় যারা আছেন, তারা কি এখানে রিপোর্ট করছেন যে আমরা বাংলাদেশে ধর্মীয় কারণে নির্যাতিত হয়ে আছে? দেখা যাবে, ডিসকাশন হবেই। রাত হয়ে গেছে কিন্তু একটা বিষয় এর বাইরে জনস্বার্থে ডিটেলস কথা বললো, একটা মিনিট এর বাইরে আর এই জনস্বার্থে ডিটেলস মাননীয় পরিবহন দপ্তরের মন্ত্রীর নজরে একটা বিষয় আপনার মাধ্যমে। আরে এটা কথা নাকি এখন এখন নরমাল বিজনেস, এক মিনিট, নরমাল বিজনেস 8টা বাজবে, নরমাল বিজনেস 8টা বাজবে। এক মিনিট, রেল সম্পর্কে আমাদের আগরতলা ধর্মনগর যে লোকাল ট্রেনটা ওই 5:55 যেটা ধর্মনগরের যায়, রাত্র 10:30টায় পৌঁছে। আর সকালবেলা ভোরবেলা যে ট্রেনটা 5:40 ছাড়ে। তো বিশেষ করে ধর্মনগর স্টেশন থেকে কদমতলা ব্লক এলাকার দূরত্ব 12 থেকে 17 কিলোমিটার। তো দীর্ঘদিন থেকে একটা দাবি উঠছে, ওই এলাকার মানুষ ভোরবেলা যখন ওই স্টেশনে আসেন, যাত্রীরা আসেন, আপনি জিরো আওয়ার এলাও করবেন, প্রত্যেক ঘন্টা জিরো আওয়ার করবেন, তারপরে নরমাল বিজনেস চলছে। ওই লাস্ট অফিসটা না, এটা কি চোরাইবাড়ি এরকম বলে স্যার, মাননীয় চেয়ারম্যান মহোদয়, মন্ত্রী এর মতো হতে পারে না। এটা কি কথা? নরমাল বিজনেস ঠিক চলছে। আছে, পরবর্তীকালে তো সময় আছে, দেখা যাবে। লাস্ট অফিসটা চোরাইবাড়ি করা যায় সীমান্ত এলাকায়। মাননীয় পরিবহন দপ্তরের মন্ত্রীর নজরে বিষয়টা নিতে চাই, এটা করা যায় কিনা। আমাদের মাননীয় বিধায়ক জিজ্ঞেস করেছেন যারা নির্যাতিত হয়ে এসেছেন তাদের কত সংখ্যা আমাদের এখন পর্যন্ত এখানে ফর্ম ফিল আপ করে, ওইটার উত্তরটা 2 লাইনেই তো দেওয়া যায়, এটা 1 মিনিটও লাগবে না স্যার। আমি একটা জিনিস বুঝি না, রাগ করেন না। না স্যার, রাগের এখানে আমি রাগের কথা বিষয় না, শুনি। স্যার। আরে এখানে রাগের এটা বিষয় না। এটা হলো কি কলিং অ্যাটেনশন। আমার মনে হয় এই হাউস যতদিন থেকে সৃষ্টি হয়েছে, একটা কলিং অ্যাটেনশনে এত যদিও গুরুত্ব, প্রত্যেক কথার উত্তর দেবে চিফ মিনিস্টার। আমি তো ডিটেলস রিপ্লাই, এটা কি বলেন আমি জানি না। তাহলে আপনাদের নতুন করে চিন্তা এই করা কথাটা তো ডিসকাশনের মাধ্যমে উঠেছে না, কারণ হয় না রে ভাই। নির্যাতিত এটা তো অর্ধেকে উঠেছে। আর উনি কিভাবে উত্তর দেবে এটা? পার্সোনালি বলুন না, হাউসে না বলে তো জিজ্ঞেস করতে পারেন। অনেক বিষয় আছে যেগুলি পার্সোনালি জিজ্ঞেস করতে পারেন। সময় নষ্ট হচ্ছে তো। না না, আমরা যদি প্রশ্ন করি, প্রশ্ন ডিসঅ্যালাউ হয়ে যায়, এভাবে হয় না। আমরা যদি প্রশ্ন করি, এই প্রশ্নটা যদি আমরা প্রশ্ন করে পাঠিয়ে দেই তাহলে ডিসঅ্যালাউ হয়ে যায়। আর এর জন্য আমরা আজকে আপনার মাধ্যমে মাননীয় চিফ মিনিস্টারের কাছে জানতে চাই যে কতটুকু নির্যাতিত বাংলাদেশি আমাদের ত্রিপুরা রাজ্যে এসেছেন, মানে সিটিজেন। ঠিক আছে, এটা এই তথ্য দিতে পারবে? পরবর্তীকালে দেখা যাবে। চিফ মিনিস্টার তথ্য দিতে পারবে করে রেডিমেড?
বারবার উত্তর দিচ্ছেন চিফ মিনিস্টার। এর মধ্যে পারেনি এর মধ্যে উত্তর স্যার দিতে? স্যার আরে ভাই আপনিও তো মিনিস্টার, আমরা চাইছি এর মধ্যে উত্তর দিতে হবে? আমরা চাইছি না, না, approximate, না, আমরা একদম correct answer চাইছি। এইসব তো আলাদা কথা। চেয়ারম্যান স্যার নেক্সট কিছু করেন। আমরা পারলে আমরা জানি না। এটা যদি বলে দেন তাহলে আমরা খুব খুশি হব। কতজন নির্যাতিত আমাদের এটা অ্যাপ্লাই করেছে অথবা ইমিডিয়েটলি যদি দিতে না পারেন আমাদের আমরা আমরা জিনিসটা কি, জিনিসটা অনেকগুলি জিনিস চলে এসছে, কিন্তু উদ্দেশ্য হলো রাজ্যে অনুপ্রবেশ রুখতে রাজ্য সরকার কর্তৃক প্রয়োজনীয় পদক্ষেপ এবং উদ্যোগ নেওয়া সম্পর্কে এই বিষয়টা। কিন্তু আমরা কিন্তু সিএ আনছি, Yes, sir. এডিসি এনেছি, We are- এসআইআর এটা এখন বলতে কতজন এসছে বলতে পারবে, অ্যাপ্লাই করেছে উনি বলতে পারবে? আচ্ছা ঠিক আমি আছে জানি না। প্রশ্নটা হলো রাজ্য অনুপ্রবেশ রুখতে আচ্ছা, ঠিক রাজ্য আছে, সরকারের আপনারা কর্তৃক প্রয়োজনীয় পদক্ষেপ কি? স্যার সংখ্যায় না না, না। বললেও সংখ্যায় না একটু- বললেও অ্যাটলিস্ট একটু মাননীয় সদস্য একটু রাখুন, আমি বলছি প্রশ্নটা কি ছিল। রাজ্যে অনুপ্রবেশ রুখতে রাজ্য সরকার কর্তৃক প্রয়োজনীয় পদক্ষেপ তো বারবার বলছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। পদক্ষেপ কি কি নেওয়া হয়েছে বারবার বলছেন, তো যত প্রশ্ন করবেন সবগুলির কি উত্তর দিতে হবে নাকি? ঠিক আছে, পরবর্তীকালে হবে। আমি নেক্সট বিজনেসে যাচ্ছি। দেখুন অনেক বিজনেস রয়ে গেছে, কিন্তু অনেক বিজনেস রয়ে গেছে। সভার পরবর্তী কার্যসূচি হলো মাননীয় মন্ত্রী কর্তৃক পোস্টপোন্ড আনস্টার্ড কোয়েশ্চেনের উত্তরপত্র সবার টেবিলে পেশ করা। ত্রয়োদশ বিধানসভার সপ্তম অধিবেশনে পোস্টপোন্ড আনস্টার্ড কোয়েশ্চেন নাম্বার 27 এর উত্তর দেওয়া সম্ভব হয়নি। এখন আমি তপশিলি উপজাতি কল্যাণ ইত্যাদি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি পোস্টপোন্ড আনস্টার্ড কোয়েশ্চেন নাম্বার 27 এর উত্তরপত্র সবার টেবিলে পেশ করার জন্য। মাননীয় স্পিকার স্যার, I do hereby to lay a copy of reply of the postponed unanswered question number 27 on the table of the House. Now the business before the House is laying a copy each of the audit report of Samagra Shiksha Tripura for the year 2023-24. Number 2, the annual report of the Tripura Human Rights Commission for the year 2023. Number 3, the annual report of the Tripura Human Rights Commission for the year 2024. Number 4, the Tripura Land Revenue and Land Reforms Diversion of Land Rules 2025. Number 5, the Tripura Land Revenue and Land Reforms Allotment of Land 10th Amendment Rules 2025. And number 6, the Tripura Land Revenue and এবং এটা সব মানুষের জন্য এটা অত্যন্ত লাভ। মাননীয় মন্ত্রী কি কিছু বলবেন এই ব্যাপারে? একটু দেন। আপনি 5 মিনিটের মধ্যে শেষ করুন। হ্যাঁ, মাননীয় চেয়ারম্যান স্যার, কিছু জিনিসের দাম কমেছে, এটা তো অস্বীকার করতে পারবো না, নিশ্চয়ই ধন্যবাদ জানাবো। কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিস সেগুলোর তো সেভাবে দাম কমলো না। আপনারা জানেন যে এই ট্যাক্স, সেই ট্যাক্স, জিএসটি এগুলোতে জর্জরিত ভারতবর্ষের মানুষ, জর্জরিত। পার্লামেন্টের ভেতরে বাইরে সর্বত্র আন্দোলন করেছে। নোয়াখালী ভাষায় যদি একটা বলি যে মানুষের শেষিয়ে লাইছে, নোয়াখালী ভাষায় একটা কথা আছে যে মানুষের শেষিয়ে লাইছে। একটা সরকার এই ধরনের, আপনি সর্ষের তেল কই, তার উপরে তো জিএসটি। ঔষধ 5 টাকার ট্যাবলেট এখন 20 টাকা, এক একটা জীবনদায়ী ওষুধ কি পরিমাণে দাম বেড়েছে চিন্তা করা যায় না। মানুষের ক্রয় ক্ষমতার বাইরে আজকে সেখানে তো জিএসটি নেই। লং এর কিলো কত জানেন? 3000 টাকা হচ্ছে লং এর কিলো। ভারতবর্ষের মানুষ ন্যাপকিনের কথা বলেছেন, চকলেটের কথা বলেছেন। আমার একটাই ভালো লেগেছে, সেটা হচ্ছে ফার্টিলাইজারের দাম কমেছে, কৃষকরা উপকৃত। আরগুলো তো সাধারণ মানুষের কি উপকারে আসবে? কিন্তু ভোজ্য তেল, দানা শস্য, তারপরে পেট্রোল, তারপরে স্যার স্যার একটু কমে। স্যার পয়েন্ট অফ ক্লারিফিকেশন স্যার, হোটেলে যে একটু খাইতে পয়েন্ট গেল, অফ ক্লারিফিকেশন স্যার। হোটেলে খাইতে গেল, আমি বলছি, আপনি একটু বলতে দিন আমায় প্লিজ। আমি 1 মিনিট। হোটেলে যে একটু শান্তিতে খাইতে যাবো, সুযোগ সুবিধা থেকে অফিসিয়াল প্রসিডিউরের কারণে মাননীয় সেই অনুযায়ী
এবং বাংলাদেশ জিএল গোয়েল আন্ডার প্যানাল লস সেটা দিলেই কিন্তু সেখানে চলে আসে, তাহলে ওকে ঢুকতেই দেবে না। রিস্ক অফ ইভাশন অর নন কোঅপারেশন, ইকোনমিক অর স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট অফ ইন্ডিয়া, এক্সাম্পল ব্যাংক ফ্রড, ভিসা ভায়োলেশন, তাছাড়া কোর্ট অর্ডার্স অর ইন্টারপোল অ্যালার্ট, ভিসা ভায়োলেশন ইন কেস অফ ফরেনার্স, এই ধরনের কিছু আছে এবং এসপি সেটা এবং এসপির উপরে তাদের সেই দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে যে স্টেটমেন্ট অফ এলওসি ফর দ্য ইয়ার 2023 টু 18 সেপ্টেম্বর 2025, সেখানে দেওয়া আছে বাংলাদেশের 2023-এ 11 এবং 2024-এ 8, 2025-এ 0, কেউ নেই। আজ রাজ্য সরকার আন্তঃসীমান্ত অনুপ্রবেশ রোধে আমি যেটা একটু আগে বললাম, আমরা কিন্তু বিভিন্ন পদক্ষেপ আমরা নিচ্ছি এবং টাস্ক ফোর্স করছি। শুধু তাই নয়, আমাদের চিফ সেক্রেটারি মহোদয় উনি মানে প্রতি কিছুদিন বাদে বাদে বিভিন্ন মিটিং করেন এবং উচ্চপদস্থ যারা আধিকারিকরা আছেন তাদেরকে নিয়ে, যেটা আমি প্রথম দিন করেছিলাম সেইভাবে উনি কিন্তু এই কাজটা আমাদের করেন এবং নিয়মিতভাবে ওইখান থেকে নির্দেশ দেওয়া হয় রেলওয়ে স্টেশন, এয়ারপোর্ট এবং বাস স্ট্যান্ডগুলোতে যাতে আরও বেশি করে নজরদারি রাখা হয়, সেই বিষয়ে গতিবিধির উপর নজর রাখার জন্য সেখান থেকে নির্দেশ দেওয়া হয়। তো এই হচ্ছে কাজেই আমাদের কাছে যেভাবে বলছে অনুপ্রবেশ এখানে প্রচুর হয়ে গেছে, ডাটা কিন্তু সেরকম বলছে না। এবং আমরা দেখছি যে মানে আমাদের নিজেদেরও তো সমস্যা, আমাদের অভ্যন্তরীণ যে রাজ্য এবং আমাদের দেশের যে সিকিউরিটিরও জন্য আমাদের চিন্তা। তো এই বিষয়ে আমরা কেন্দ্রীয় সরকারের সব নির্দেশ মেনে আমরা চলছি এবং আমাদের সরকার, আমি এই হাউসে আমি এটা বলতে চাই, অনুপ্রবেশকে আমরা প্রশ্রয় দেব না, এই ব্যাপারে কোনো রকম আপোষ আমরা করব না। মাননীয় চেয়ারম্যান স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই কলিং অ্যাটেনশনে বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য, এবং আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কেও আমি ধন্যবাদ জানাচ্ছি। তিনি বেআইনি অনুপ্রবেশ সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছেন, তার জন্য অনেকে ধন্যবাদ জানাচ্ছি। তবে তারপরেও ত্রিপুরায় বেআইনি অনুপ্রবেশ এক ভয়ঙ্কর সমস্যা, কারণ এর সঙ্গে দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব জড়িত। পেহালগামের আক্রমণের পর এটা আরও দেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমাদের দেশের অনেক আইন আছে, নোটিফিকেশন হয়েছে, কিন্তু সেটা কতটুকু কার্যকরী হয় সেটা যদি আমরা দেখি, তাহলে আমি আপনাকে সামনে একটু তথ্যটা তুলে ধরছি, আপনি জানবেন যে কখন কি হচ্ছে। 1971 সনে 29 নভেম্বর মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে একটা নোটিফিকেশন জারি হয়েছিল। আন্ডার সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জিএল গোয়েল উনি সাইন করেছিলেন। ওইখানে উল্লেখ রয়েছে যে 1971 সনে 25শে মার্চের পর যারা আসছেন তাদেরকে চিহ্নিত করে বহিষ্কার করার জন্য। তারপরে 1975 সনে মোবাইল টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, আজকেও আমাদের সরকারি ওয়েবসাইটে রয়েছে। তার কাজ হচ্ছে বেআইনি অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে তাদের দেশে ফেরত পাঠানো। তখন থেকে যদি এই নির্দেশনাটা যদি মানা হইতো, কার্যকরী হইতো ত্রিপুরায় বা দেশে, বেআইনি অনুপ্রবেশ নিয়ে আজকে আমাদেরকে এ হাউজে কথা বলতে হতো না। তারপরেও 2012 সালে কেন্দ্রীয় সরকার থেকে একটা নোটিশ এসেছে ত্রিপুরায়, 2017তেও নোটিশ এসেছে। এখানে আমার কাছে কপি আছে, 2017তেও এটাও গভর্নমেন্ট মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে এসেছে 8 আগস্ট 2017।
এই বেআইনি অনুপ্রবেশকারী সম্পর্কে তাদেরকে চিহ্নিত করে তাদের দেশে ফেরত পাঠানোর জন্য। দিলীপ কুমার, জয়েন্ট সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এখানে কপি আছে। এখানে ত্রিপুরার প্রিন্সিপাল সেক্রেটারিকেও পাঠানো হয়েছে। তারপর 2021-এও এখানে নোটিফিকেশন হয়েছে। তারপর 2025-এ 19 মে একটা নোটিফিকেশন হয়েছে ডাইরেক্টিভ। ওইখানে কীভাবে 1 মাসের একটা টাইম বাইন্ডিং করে দেওয়া হয়েছে। বেআইনি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের দেশে ফেরত পাঠানো এবং সেখানে ডিটেনশন ক্যাম্প, স্পেশাল টাস্ক ফোর্স গঠনে করার জন্য প্রতিটি ডিস্ট্রিক্টে বলা হয়েছে। কিন্তু এটা ত্রিপুরায় যে কার্যকরী হয়েছে আমাদের চোখে পড়েনি, খুবই দুর্ভাগ্যজনক। আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছি। 3 তারিখ আগস্ট 2024, 8 মে 2025-এ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি নিজের হাতে 2টা চিঠি আমাকে দিয়েছেন, ওনার লেখা, আমি জেরক্স কপিটা নিয়েছি। একটা 17 মে 2025-এ দিয়েছেন, এটা আছে ওনার। I have received your letter dated 8 May 2025 regarding India-Bangladesh border in Tripura. আর একটা আছে 5 জুন 2025, I have received your letter date 22 May 2020 regarding illegal migrant of Bangladesh and Myanmar. মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, ত্রিপুরার 3টি লেয়ারের সিকিউরিটির কথা বলেছেন। আজকে যখন আমি সকালে পত্রিকা দেখি, আমাদের ত্রিপুরা দৈনন্দিন যে পত্রিকায়, এখানে একটা নিউজ আছে রাষ্ট্রের কণ্ঠে, হেডলাইন, চাম্পা হাওড়ের সীমান্তে 7 বাংলাদেশি আটক। আমাদের দেশের প্রধানমন্ত্রী আসার 2 দিন আগে উদয়পুরে 5 জন বাংলাদেশি ধরা পড়েছে। তারপর আরও 2 জন ধরা পড়েছে আগরতলার ওয়েস্ট ডিস্ট্রিক্টের আন্ডারে, পত্রিকায় খবর বেরিয়েছে, আমি নিয়ে আসি। এভাবে বিভিন্ন তথ্য আমাদের দৈনন্দিন আমরা দেখতে পাই। আমাদের যদি বেআইনি অনুপ্রবেশের সঙ্গে যদি কম্প্রোমাইজ না করি, তাহলে এত আমাদের তার কাটা বিএসএফ থাকার পরেও কিভাবে আমাদের দেশে এই বেআইনি অনুপ্রবেশ হচ্ছে? শুধু বাংলাদেশি না, নাইজেরিয়ান বিলোনিয়াতে ধরা পড়ছে, আমবাসাতে মায়ানমারে কুকিরা ধরা পড়ছে। আমি আপনাকে সত্য একটা আমি হাউসে তুলে ধরব। আমি 9 তারিখ সেপ্টেম্বর আমবাসা ডিএম অফিসে ডিএম মহোদয়ের সঙ্গে এবং এসপির সঙ্গে দেখা করতে যাই। একটা চিঠি নিয়ে যায়, সামনু থেকে আমাকে চিঠি কপিগুলি পাঠিয়েছিল এবং এই চিঠিটা ওনারা আমাদের ইউনিয়ন হোম মিনিস্টার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে ওনারা দিয়েছিল। এটা ব্যাপারে আমাদের আমবাসার সাব ডিভিশন থেকে এটা সামনুর দিকে এটা একটা তহসিলে এটা ইনকোয়ারি হয়েছিল। টোটাল 11 জন সরকারি চাকরি করে, তার ভিতরে একজন টিসিএস অফিসার। তহসিলের মাধ্যমে ইনকোয়ারি হয়েছে, তাদের এটা প্রুফ হয়েছে তারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেছে। কোন অ্যাকশন নেই, ওরা এখনো চাকরি করছে। আমি দিয়ে আছি, ডিএম সাহেব বললেন আমি তো নতুন আছি, আমি একটু দেখতে হবে। এইভাবে সারা ত্রিপুরায় বিভিন্ন জায়গায় আমি চিঠি লিখেছি। আমি সিপাহীজলায় মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে দেখা করি, উনি বলেছেন যে ওইখানে উনি আমাকে তথ্য দেবেন। সেন্দন পত্রিকা 8 মে 2012, 1,48,000 ভুয়া ভোটারের তালিকা খোঁজা শুরু নির্বাচন দপ্তরের। কোথায় আছে ওনারা?
কেউ জানে না। তারপর এখানে আছে আজকের ফরিয়াদ 23 জুন 2024 অবৈধ উপায়ে কাগজপত্র ছাড়াই ভোটার তালিকায় নাম তুলে ফেলেছে অনুপ্রবেশকারীরা। একাংশ বিয়ের লোক ভূমিকায় জনমনে উঠছে প্রশ্ন। এখানে ভোটার তালিকার যে ছবিগুলো দিয়ে দিচ্ছে এখানে। তারপরে রাষ্ট্রীয় কণ্ঠ 11 জুলাই 2025 অনুপ্রবেশকারীরা পাচ্ছে সরকারি শংসাপত্র। বড় একটা হেডলাইন দিয়ে ওরা নিউজ করেছে। তারপরে আমি তুলে ধরছি আপনাদের কাছে 25 এপ্রিল 2025 রাষ্ট্রীয় কণ্ঠ দ্বৈত নাগরিকদের সুযোগ নিয়ে সরকারি সুফল ভোগ করছে বাংলাদেশিরা। 5 জুলাই 2024 রাজ্যের ভুয়া আধারধারীর সংখ্যা বাড়ছে কেন্দ্রের নির্দেশ হিমঘরে। খোয়াইয়ের গেস্ট হাউস অনুপ্রবেশকারীদের আড্ডা স্টল 29 জুন 2025 সেন্দন পত্রিকা। পঞ্চাশ অনুপ্রবেশকারী আধার কার্ড বানিয়ে গ্রেপ্তার কাজল সিমনা থেকে। এই ব্যাপারে আমি চিঠিও লিখেছি। জামিন পেয়ে নিখোঁজ বাংলাদেশি, এ ব্যাপারে আমি মাননীয় আমাদের হাইকোর্টে আমি চিঠি লিখেছি। কিভাবে এটা ওরা জামিন পেয়েছে এবং কোথায়, তাদের জামিনদার কারা, এই ব্যাপারে আমি চিঠিও লিখেছি। রাজ্যে সিএ কার্যকরের উদ্যোগ করা হলো এম্পাওয়ার কমিটি। আজ পর্যন্ত আমাদের এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এর আগে যখন এই ব্যাপারে উনি উত্তর দিয়েছিলেন, আমাদের ত্রিপুরায় এখন পর্যন্ত অনলাইনে একজনও সিএর যেটা আইন লাগু হওয়ার পর একজন অ্যাপ্লিকেশন করেনি। আরো ভয়াবহ, বাংলাদেশিদের হাত ধরে রাজ্য ঢুকছে অস্ত্র। রেল স্টেশন ও বিমানবন্দরে থেকে আটক 29 জন বাংলাদেশি। সেন্দন পত্রিকা 29 জুলাই 2024। 6 এপ্রিল 2025 সেন্দন পত্রিকা অনুপ্রবেশকারীদের জাল নথি বাড়ছে সমস্যা। বাংলাদেশি অনুপ্রবেশ প্রশ্নে মুখে বিএসএফ। এইরকম বহুত পেপার কাটিং, বহুত তথ্য দৈনন্দিন পত্রিকা বাইর হয়। যদি আমাদের দেশের নিরাপত্তা, সীমান্তের নিরাপত্তা যদি এত কঠোর হয়, এগুলি কিভাবে অনুপ্রবেশ করতে পারছে? আমাদের এখানে বিভিন্ন পত্রিকায় আজকে যদি এখানে নিয়ে আসতাম, আমাকে একটা বস্তা নিয়ে আসতে হতো। 400 টাকায় আমাদের এখানে আধার কার্ড পাওয়া যায়, 1500 টাকায় আধার কার্ড পাওয়া যায় দালালদের মাধ্যমে। যারা অনুপ্রবেশ করছে পুলিশের চোখে যারা ধরা পড়ছে, গতকাল যে চাম্পা হাওড়ে ধরা পড়েছে, এটা পুলিশ ধরেনি, পাবলিক পুলিশকে খবর দিয়ে ধরিয়ে দিয়েছে। পাবলিক, এটা টিপ্রাসা না, বাঙালি অংশের মানুষে তাদেরকে অনুপ্রবেশ দেখে তারা ধরিয়ে দিয়েছে। আমি খবর নিয়েছি, যখন এটা ইউটিউবে নিউজ আসলো আমি ফোন করলাম সেখানে সাংবাদিকদেরকে। আমাদের এত তার কাতা বিএসএফ, পুলিশ, স্পেশাল টাস্ক ফোর্স থাকার পরেও কিভাবে আমাদের এখানে অনুপ্রবেশ হচ্ছে, সেটাই আসল প্রশ্ন। যারা ধরা পড়ছে তারা তো ধরা পড়ছে পুলিশের সামনে, কিন্তু যারা ধরা পড়ছে না তা তো ত্রিপুরাকে করিডোর করে দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে। হুমকি হয়ে দাঁড়াচ্ছে আমাদের দেশের নিরাপত্তা। 19 মে 2025 মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে যে নোটিফিকেশন বাইর হওয়ার পর আমরা দেখেছি আমাদের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য আসামে বেআইনি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সেখানকার মুখ্যমন্ত্রী ডাঙ্গরিয়া হিমন্ত বিশ্বজি কি স্টেপ নিয়েছেন, কিন্তু আমাদের ত্রিপুরায় সেরকম তো কোনো স্টেপ নেওয়া হয়নি। আমাদের এখানে প্রচুর খাস জমিতে বস্তি করে আছে। আমার প্রতিটা চিঠিতে আমি তথ্য দিয়েছি, স্পেসিফিক নাম দিয়েছি, অমুক ডিস্ট্রিক্টে, অমুক সাব ডিভিশন, অমুক ব্লকে, অমুক ভিলেজে, অমুক গ্রামে আছে।
আপনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটগুলোকে জিজ্ঞেস করুন, মাননীয় আমাদের চিফ সেক্রেটারিকে আমি দিয়েছি, রাজ্যপালকেও দিয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আছে তথ্য, অ্যাকশন তো হয়নি। আমি দিয়েছি, যদি আপনি চান আমি তথ্য দিতে পারি, আমার কাছে আছে। দিল্লিতে হয়েছে অপারেশন, গুজরাতে হয়েছে, মহারাষ্ট্রে হয়েছে, হরিয়ানায় হয়েছে। গুজরাতের অনুপ্রবেশকারীদের বিমানে করে এনে ত্রিপুরার বর্ডার দিয়ে পুশব্যাক করা হয়েছে। আমি যখন বিএসএফের এখানে আইজির সঙ্গে দেখা করি, তাদের মাধ্যমে আমি এই তথ্য জানতে পারি। আমি আসাম রাইফেলের সঙ্গে দেখা করেছি। আমাদের এখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন স্পেশাল টাস্ক ফোর্স গঠন করেছে, ভালো কথা, কিন্তু তাদের হেডকোয়ার্টার কোথায়, তাদের কতজন, তাদের মোট কতজন, তাদের এই যে স্পেশাল টাস্ক ফোর্স কতজনকে নিয়ে, সেখানে সিভিল প্রশাসনে কাকে নিযুক্ত করা হয়েছে, সেখানে আসাম রাইফেল বিএসএফে কেন সেখানে তাদের সঙ্গে সংযুক্ত করা হলো না, তার কোনো ক্লারিফিকেশন নেই। আমি এই ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে আমি চিঠি লিখেছিলাম, প্রাপ্তি স্বীকারও আমার কাছে আছে, কিন্তু আমি উত্তরটা পাইনি। কারণ দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্বের প্রশ্নে এগুলি আমি তথ্যটা তুলে ধরেছি, কারণ আমি জনপ্রতিনিধি এবং দায়িত্ব নিয়ে এই কাজটা আমি করি। শুধু এই সমস্ত তথ্য যদি আমরা এখানে আজকে তুলে ধরি, এটা শেষ হবে না। আমি বলবো যে আমাদের এখানে বিভিন্ন সময় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে শান্তি চুক্তি হয়েছে, তেমনি 1993 সনে এটি টেপ ললিত দেববর্মা গোষ্ঠীর সঙ্গে একটা শান্তি চুক্তি হয়েছিল রাজ্য সরকার এবং এটি টেপের মধ্যে। সেখানে 2E তে লেখা আছে ইনার লাইন পারমিট চালু করার জন্য। আমি প্রশ্ন দিয়েছিলাম এই পবিত্র ইয়েতে বিধানসভায়, সেটা ডিসঅ্যালাউ হয়ে গেছে। যদি ত্রিপুরায় যদি অনুপ্রবেশটা যদি আমাদের বন্ধ করতে হয়, তাহলে ইনার লাইন পারমিট যদি চালু হয়, এই অনুপ্রবেশ দিল্লি আমাদের ত্রিপুরায়, আমাদের দেশের বিভিন্ন অংশ থেকে হোক, বাংলাদেশের মায়ানমারটা, তার একটা রেকর্ড থাকতো এবং আমাদের রেভিনিউ পাওয়া যেত। আমাদের ত্রিপুরায় যারা আছেন, আপনারা মিজোরামে যান, মণিপুরে যান। আমি কিছুদিন আগে মণিপুরে গিয়ে আসছি, সেখানে এয়ারপোর্টে একটা ব্যবস্থা আছে, বইয়ের কোন কারণে আপনাকে এয়ারপোর্ট থেকে একটা পাস নিয়ে যেতে হবে 20 টাকা দিয়ে, এটা রেভিনিউতে জমা হয়। আর আমাদের এখানে যদি ইনার লাইন পারমিটের কথা বলে, এটা মনে হয় বাঙালি বিরোধী, এটা কি বা একটা বড় আইন, একটা বাঙালি বিরোধী, এটা শেষ হয়ে ঢুকতে পারবে না এটি সে এলাকায়, এমন না। এটা ইনার লাইন পারমিট নাগাল্যান্ডেও আছে, অরুণাচলে আছে, মিজোরামে আছে। আমি গিয়েছি তো সেখানে, কই কিছু তো হয়নি। যারা নির্বাচিত তাদের জন্য তো হয় না। হ্যাঁ, লিঙ্ক হয় না। না, এটা ইনার লাইন হলো আমি পার্টিকুলার এরিয়াতে গেলে পারমিশন। অনুপ্রবেশ মানে ত্রিপুরাতে যাতে অনুপ্রবেশ, বেআইনি অনুপ্রবেশ, এটা রিলেটেড। ইনার লাইন পারমিটের সাথে অনুপ্রবেশের কোনো লিঙ্ক নাই। ওই জায়গার এতক্ষণ পর্যন্ত যেটা বলেছেন ঠিক আছে, না স্যার, আর এটা তো 1971-এই তো গলত থেকে গেছে। এই যে 1971, 1974, 1975 যতগুলি বলে, ইনার লাইনের সাথে কিন্তু এটা লিঙ্ক নাই। এটার জন্য আলাদা প্রশ্ন করলে ডিপার্টমেন্ট উত্তর দেবে। এটা সেপারেট। তারপরে স্যার, মাননীয় সদস্য শর্ট করুন। হ্যাঁ, Please. আমি স্যার Please, অনেকক্ষণ হয়ে গেছে আপনার, আমি শর্ট করার জন্য চেষ্টা করছি। 5টা বেজে গেছে, তাহলে হ্যাঁ। সময়টা বাড়িয়ে দেওয়া যাক। আমি আর 2 মিনিট নেব স্যার। ঠিক আছে, তারপর- সময় বাড়িয়ে দেওয়া গেল, 5টা বেজে গেছে। এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বলেছেন ডিটেনশন ক্যাম্প, কিন্তু আমরা জানতে পারি না কোথায় ডিটেনশন ক্যাম্প আছে। আসামে কিন্তু আছে, বিভিন্ন জায়গায় ডিটেনশন ক্যাম্প তৈরি হয়েছে। আজকে আমরা জানতে পারলাম ত্রিপুরায় ডিটেনশন ক্যাম্প আছে। আর 8টা ডিস্ট্রিক্টে স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বলে আজকে আমরা জানতে পারলাম। তাই আমি অনুরোধ করব, যেগুলি ত্রিপুরায় এখনো বিভিন্ন প্রান্তে বস্তিগুলি বানিয়ে রয়েছে, ইভেন এডিসি এলাকায়
সেখানেও আমরা সংখ্যালঘু হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। একটা জনগোষ্ঠী লার্জেস্ট যেটা সেকেন্ড মেজরিটি রিয়াং কমিউনিটি, এটা থার্ড পজিশনে চলে যাবে হয়তো জনগণনায় আসলে। সুতরাং আমি বলবো, আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে বলবো 8টা ডিস্ট্রিক্টে যেন ডিটেনশন ক্যাম্প করা হয়। স্পেশাল টাস্ক ফোর্স, বিএসএফ, আসাম রাইফেল এবং সিভিল প্রশাসনকে যুক্ত করে যেটা যেন করা হয়। অ্যাডমিনিস্ট্রেটিভ অপারেশন, এটা যেন স্পেশাল টাস্ক ফোর্স গঠন করার পর যেন বিভিন্ন জায়গায়, যেটা সরকারি খাস জমিতে, ফরেস্ট ল্যান্ডে যারা বস্তি করে আছে, যারা ফেক ডকুমেন্টস দিয়ে, যারা আধার কার্ড, রেশন কার্ড, বিভিন্ন সরকারি শংসাপত্র যারা করে নিয়েছে, সেটা ভেরিফিকেশন করা হোক। এবং সীমান্ত এলাকা থেকে আসা যে সমস্ত রাস্তা, সেখানে একটা চেকপোস্ট বসানোর জন্য একটা চেকপোস্ট যেন বসানো হয়। এবং TTADC এলাকায় যেখানে CAA লাগু হয় না, সেখানে যেন অপারেশন করা হয়। সেখানে তো ভিত্তি বছর স্পষ্টই আছে, এখানে 1971 25 মার্চ। সুতরাং সেখানে যেন অপারেশন শুরু করা হয়। আর আজ পর্যন্ত আমাদেরকে একটা বুঝতে হবে, রিফিউজি এবং ইলিগেল মাইগ্রেন্ট শব্দ দুইটা কিন্তু আলাদা। ত্রিপুরায় সরকারি তথ্য মতে সম্ভবত এখানে কোনো রিফিউজি নেই, কিন্তু ইলিগেল মাইগ্রেন্ট ত্রিপুরায় আছে। তার প্রমাণ ত্রিপুরার জনসংখ্যা বৃদ্ধি। তাই অনুরোধ করব, এটা দেশের নিরাপত্তা সার্বভৌমত্বের হুমকির মুখে এই বেআইনি অনুপ্রবেশকারী বিরুদ্ধে আরও কঠোর থেকে কঠোর আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। এটুকু জানিয়ে আবার মাননীয় চেয়ারম্যানকে, স্যারকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। মাননীয় মুখ্যমন্ত্রী কিছু বলবেন? মাননীয় চেয়ারম্যান মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী রঞ্জিত দেববর্মা মহোদয়, উনি বিস্তারিত ওনার আলোচনা এখানে রেখেছেন। কিন্তু এই আলোচনার মধ্যে আমাদের সরকারি পর্যায়ে, এটা কিন্তু শুধু রাজ্যের বিষয় না, কিন্তু এটা আমাদের দেশের বিষয়। এবং আমাদের MHA থেকে আরম্ভ করে সব জায়গায় কিন্তু এই বিষয়ে একই দিশে আমরা কাজ করছি, আমরাও কিন্তু সেইভাবে কাজ করছি। আমি চেষ্টা করেছি আমার মানে বিষয়টা আপনাদের সামনে রাখার, আপনার সামনে রাখার। আপনি আপনার কথা বলেছেন, ঠিক আছে, এটা আপনার বিভিন্ন পত্রপত্রিকায় যেগুলো উঠে, আমি বারবার বলছি প্রতি 14 ডেজ অন্তর অন্তর আমি এই পেপার কাটিংগুলো আমি সমস্ত DM এবং SPদের আমি পাঠাই, এবং 14 দিন পর পর আমি ভার্চুয়াল কনফারেন্স আমি ওনাদের সাথে কথা বলি। এই যে নিউজটা এলো, এটা এরকম না হঠাৎ করে যে এই নিউজটা এলো এটার উত্তরটা দাও, আগেই পাঠিয়ে দেয়, বিফোর হ্যান্ড। তারা সেভাবে রাখে, অনেক সময় বলে তারা এনকোয়ারি আগেই করে না, নেওয়ার পর অনেক সময় বলে হ্যাঁ ঠিকই আছে, আমরা এই মুখে অ্যারেস্ট করেছি। অনেক সময় বলে যে না এটা ঠিক না, তাহলে করিমের নাম দিয়েছেন কিনা। তো হ্যাঁ করিমের নাম দিয়েছে, আগেই ব্যবস্থাই ছিল না, তো নিউজ পেপারে করিমের নাম ওনারা দেন। এবং আমি এটাও বলেছি করিমের নাম দেওয়ার পর করিমের নাম ছেপেছে কিনা সেটাও আমাকে জানাতে হবে নেক্সট টাইম। তো আমাদের তরফ থেকে আমাদের যে অ্যাট বেস্ট যা যা করার সরকার হিসাবে, আপনি চিঠি আমার কাছে পাঠিয়েছেন, সেই চিঠি আমি পেয়েছি এবং সেটার প্রাপ্তিও আপনি বলেছেন, স্বীকার করেছেন। তো এগুলো তো কেন্দ্র এবং রাজ্য আমরা সবাই মিলে আমাদের দেশের নিরাপত্তার কারণে যা যা ডিসিশন কেন্দ্রের থেকে নিচ্ছে, আর আমাদের এখান থেকে যা যা করণীয় আমরা সেটা করছি। আপনি এখানে স্টেট ডিটেনশন সেন্টারের কথা বলেছেন। আমাদের এখন অবধি আমাদের নরসিংগড়ে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীনে একটা স্টেট ডিটেনশন সেন্টার আছে। সেখানে মাত্র 50 জন মতো থাকার ব্যবস্থা আছে, যে কারণে আমরা কিন্তু খুব ভয়ে ছিলাম যখন এই মানে ওখানকার যিনি প্রধানমন্ত্রী যবে চলে যাচ্ছিলেন এবং বাংলাদেশের যে বিষয়, আমরা কিন্তু খুব ভয়ে
যেখানে যদি প্রচুর পরিমাণে লোক আসে, আমরা তো ডিটেনশন সেন্টার নিয়ে অনেক কিন্তু কন্ট্রোভার্সি নিউজ পেপার আমরা দেখতাম, আসামেও আপনি আসামের কথা বললেন, আসামে প্রচুর ডিটেনশন সেন্টার নিয়ে খুব হইচই, আমরাও খুব চিন্তায় ছিলাম। তারপরেও এখানে মাত্র 50 জন মতো লোক থাকতে পারে। সেই জায়গায় এখন এই যে 22শে সেপ্টেম্বর 2025 পর্যন্ত 95 জন সেখানে আছে। 50 জনের থাকলেও 95 জন, 95 জন আছে। এর মধ্যে 88 জন বাংলাদেশি, আর 4 জন নাইজেরিয়ান, আর 2 জন আফ্রিকান, আর 1 জন এই ডিটেনশন সেন্টার আছে। বাকি আপনি যেটা বললেন, আপনার কাছে যে খবর যে এতগুলো লোক বিভিন্ন জায়গার থেকে, আমার থেকেও আপনার কাছে অনেক ইনফরমেশন আছে, তো এতগুলো লোক এখান থেকে যেহেতু ওখান থেকে চলে যাওয়ার ব্যবস্থা হয়েছে, আমি ওই মেসেজটা আমি বলছিলাম যে ওখানের মধ্যে এই মেসেজটা গেছে যে এখানে ইট ইজ নট এ সেফ প্লেস নাও ইন্ডিয়া। ত্রিপুরার মাধ্যমে যাওয়াটা এখন অসুবিধা, যে কারণে ভিতরে আসার যে ব্যবস্থাটা অনেকটা কম। এবং আমি সেই কারণে আমি আপনাকে বলছি যে আমাদের এখানে যে আপনার অনুপ্রবেশের সংখ্যাটা, আমি তো ডাটা দিয়েই কথা বলতে পারবো, আমি তো আর ফিল্ডে গিয়ে দাঁড়াতে পারবো না। এবং আপনি নিউজ পেপারে বলেছেন, নিউজ পেপারের বিষয়ে আমি বারবার জিজ্ঞেস করি। এখন আপনার কাছে যে তথ্যগুলো আছে সেই তথ্য নিয়েও আমি যেখানে ডিএমদের কাছে পাঠাই, সেখান থেকে যখন রিপোর্ট আসে, আমি আগেও বলেছি উই আর ভেরি মাচ সিরিয়াস অ্যাবাউট ইট, যে কোনো জায়গায় যদি দেখা যায় আধার কার্ড তৈরি করে ফেলেছে। আমি কয়েক জায়গায় এইভাবে আমি ফোন করেছি, আমার কাছে অনেক সোর্স আছে, আসে মানুষ। এবং আপনার ভালো, আমি খুব আপনাকে ধন্যবাদ দেব যদি এরকম হয় এবং প্রপার যদি হয়, আমরা সবাই মিলে আমরা বিষয়টা আমরা করতে পারি। এর মধ্যে আমি তো আগেই বলেছি, আমি আর ভেরি সিরিয়াস যে কোনো অবস্থায় যাতে অনুপ্রবেশ না হয়, তার জন্য এই সরকার মানে এই বিষয়টা খুব দৃঢ়তার সাথে দেখবে, এতটুকু আমি বলতে পারি। ধন্যবাদ। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমতি দিলাম একটু দু একটা। এই হাউসে আমি আগেও ছিলাম, এখানে কয়েকটা মাননীয় সদস্য খুব ইম্পর্টেন্ট কয়েকটা কথা তুলেছেন, যে এবং অনেকগুলি ঠিক। কিন্তু 1971 মার্চ সেন্ট্রাল গভর্নমেন্ট সার্কুলার, ওই সময় 1970 ওয়ার হয়েছিল। যারা নতুন না জানতে পারে, পুরানরা জানে। অনেক লোক চলে এসেছিল। ত্রিপুরার যত লোক, এর থেকে সামান্য বেশি এসেছিল, সব কিন্তু যায়নি, একটা অংশ রয়ে গেছিল। কেন রইল কি না হদিশ ওই আমলে হয়নি। দেন 74, দেন 75, বারবার চিহ্নিত করার কথা বলছে, বারবার চিহ্নিত করার বলছে, বারবার চিহ্নিত করার বলছে। একটু আগে আপনিও বলেছেন 1,48,000-এর মতো ভুয়া ভোটার। অসম্ভব কিছু না, যদি আমি ইলেকশন কমিশনের, তারা জানে। এই ইনার লাইন পারমিটের প্রশ্ন উঠেছিল, বামফ্রন্টের নির্বাচনী ইস্তাহার হয়েছিল, এই বইগুলি নিয়ে আসতাম। বলছেন না, এটা বলেছিলাম, আসলে এখন সে পরিস্থিতি না। তারা বলছিল, দিদেন চিফ মিনিস্টার বারবার বলছে আইডেন্টিফিকেশন করো, আইডেন্টিফিকেশন করো, আইডেন্টিফিকেশন করো, করেনি। ওই যে বীজ বৃক্ষ, ওই বীজ বৃক্ষ কিন্তু ধীরে 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 ময়ূরূপ আকার ধারণ করেছে। এবং আপনি জানেন বর্তমানে ইলেকশন কমিশন SIR বিরোধীরা বিরোধিতা করছে। আপনি বলছেন যে নাম আছে কেন, অস্বাভাবিক কিছু না, এবং আছে, আমি তথ্য দিয়ে না বলতে পারি, কিন্তু আমি আছে। এই যে এই জিনিসগুলি করার জন্যই ইলেকশন কমিশন SIR ঘোষণা করেছে বিহারে। বিরোধীরা একদম মানে রোহিঙ্গা থাকুক, যাই থাকুক থাকুক, ভোটার লিস্টে যা উঠেছে উঠেছে। তারপরে সুপ্রিম কোর্টে গেছে বিরোধীরা, যাওয়ার পর সুপ্রিম কোর্ট বলছে